নমস্কার, আমার নাম কাজল কুমার জয়। আজকে আমি এখানে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি এখানে লিখে দিছি। যে আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসএসসি ব্যাচের যে আজকের আলোচনা, যে পদার্থবিজ্ঞানের এমসিকিউ কীভাবে ভালো করা যাবে। অনেকেই আছে যে পদার্থবিজ্ঞানের এমসিকিউ দেখে অনেকে ভয় পায়, হতাশ হয়, এমনকি ভয় পায়। যে আমি শিখাবো যে আসলে কীভাবে বইটা পড়লে পদার্থবিজ্ঞানে মিনিমাম 25টার ভিতর 23 থেকে 24টা অনায়াসে একাই সলভ করা যাবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেরি না করে চলেন আমরা শুরু করি। প্রথমে আমি এখানে লিখছি যে 1 নম্বর মাত্রা। তাহলে আমার পদার্থবিজ্ঞানের যে মাত্রাগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আমার মাত্রাগুলো আছে। তাহলে আমাদের কাজ কি করতে হবে, ওই প্রত্যেকটা অধ্যায়ের মাত্রাগুলো আমাদের খাতায় আগে এক সাইডে লিখতে হবে, সব মাত্রাগুলো। তারপর এই মাত্রা থেকে আমি লিখেছি একটা আসে, এটা শিওর একটা আসে। আমরা 24-25 থেকে যদি দেখতে পারি ওখানে কিন্তু মাত্রা থেকে একটা প্রশ্ন হয়েছে, এবং বিগত সালের প্রশ্ন দেখা যায় একটা কেন যে দুটাও প্রশ্ন হয় এখান থেকে। তাহলে আমাদের প্রথম কাজ হবে মাত্রাগুলো, আমাদের সব অধ্যায়ের মাত্রাগুলো এক জায়গায় করে পড়া। 2 নম্বরটা হচ্ছে যে একক। আমাদের যে এককগুলো আছে, যেমন ত্বরণের একক ms ইনভার্স 2, তারপরে বেগের একক হচ্ছে ms ইনভার্স 1। এই এককগুলো কী করতে হবে, আমাদের সবগুলো পড়তে হবে ভালো করে। দেন এই এককগুলো কী করতে হবে, খাতায় লিখে নিতে হবে। এরপর আমি আসি উদাহরণ। উদাহরণ হচ্ছে দুটা আসে, মাস দুটো আসে। এবারে বিগত সালে 24-25 সালে আমরা প্রশ্ন দেখলাম যে একটা প্রশ্ন ছিল যে সাইকেলের চাকার গতিটা কোন ধরনের গতি ছিল। এটা কিন্তু গতির অধ্যায়ের কিন্তু উদাহরণে একটা প্রশ্ন ছিল। সেখানে আমরা দেখলাম যে অপশন ছিল কি ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, দেন সরলরৈখিক গতি। অনেকেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার দিয়ে যাচ্ছে কি ঘূর্ণন গতি। আসলে এটা কিন্তু ঘূর্ণন গতি না, এটা হবে কি চলন গতি। তো অনেকে বলতে পারে যে ভাইয়া আসলে এই উদাহরণটা আসলে কি বইয়ে আছে কি। হ্যাঁ, এটা আছে, কিন্তু বইয়ে লেখা আছে যে চলন গতির উদাহরণ দেওয়া আছে, যে গাড়ির যে চাকার গতিটা দেওয়া আছে, আসলে গাড়ির চাকার গতিটা হচ্ছে কি চলন গতি। ঘূর্ণন গতি কিন্তু আসলে কি বৃত্তাকার পথে ঘুরতে হয়। তাহলে আমাদের উদাহরণগুলো মাস্ট করতে হবে, পড়তে হবে। আমাদের মাত্রাগুলো পড়তে হবে, এককগুলো পড়তে হবে, এবং কি উদাহরণগুলো পড়তে হবে। এবং আমি বুঝে দিলাম যে উদাহরণ কিভাবে পড়বা, যেমন চলন গতি, পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি, এই উদাহরণগুলো পড়তে হবে। এরপর আমি আসি যে হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভৌত রাশি। আচ্ছা, ভৌত রাশি আমাদের কয়টা, 7টা। কিন্তু আমাদের 7টা হচ্ছে, এটা কি ভৌত রাশি কয়টা আছে, 7টা আছে। এই 7টা রাশি থেকে কিভাবে আসে, আমি লিখতে পারি যে এমসিকিউ দিতে পারি নিচের কোনটি ভৌত রাশি নয়। ভৌত রাশি আমাদের 7টা আছে, এই 7টা কী করতে হবে, আমাদের ভালো করে পড়তে হবে। এখান থেকে মাস্ট কিন্তু একটা প্রশ্ন হবে। তারপরে আমি চলে আসি 5 নম্বর ভেক্টর স্কেলার রাশি। যে ভেক্টর স্কেলার রাশি থেকে আমাদের একটা প্রশ্ন হবে। এখন কথা হচ্ছে ভেক্টর কি, স্কেলার রাশি কি। আমরা কিন্তু জানি যে স্কেলার রাশির শুধু কি আছে, শুধু হচ্ছে মান আছে। কি আছে, মান আছে, এর কিন্তু কোনো দিক নাই। কি নাই, কোনো দিক নেই। তাহলে আমাদের স্কেলার রাশি কি, শুধু মান আছে, কোনো দিক নেই। এরকম আমাদের উদাহরণ করতে হবে। যেমন আমি দিতে পারি যে ভর একটা কোন রাশি, স্কেলার রাশি। কি কারণে বুঝলাম, আচ্ছা ভরের কিন্তু একটা মান আছে যে কতটুকু, এটা কিন্তু আমরা বলতে পারি, কিন্তু ওটা কোন দিকে এটা কিন্তু বলা যাবে না। তারপরে আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি, যে যার কি আছে, যার মান ও কি আছে, দিক উভয় আছে, উভয় আছে। এটা হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। যেমন আমি বলতে পারি যে হচ্ছে বল, বল দেন বেগ, এগুলো কি রাশি, আমাদের হচ্ছে ভেক্টর রাশি। অথবা স্মরণ বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে আমাদের কি করতে হবে, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এগুলো আমাদের সুন্দর করে পড়তে হবে। এখানে মাস্ট একটা প্রশ্ন হবে। এরপর আমরা চলে আসি 6 নম্বর স্টেপটা, যে এখানে লেখা আছে আমার কি থিওরি অংশ 13 থেকে 15টা প্রশ্ন হয়। এখন বলতে পারেন আপনারা যে ভাই থিওরি অংশটা আবার কি। এখানে থিওরি অংশ হচ্ছে যে যেমন ধরেন আমাদের ভৌত রাশি প্রথম অধ্যায়টা বলি, ওখানে যে বিজ্ঞানীগুলোর নাম দেওয়া আছে, যে তারা কত সালে কি আবিষ্কার করলো। যেমন আমি বলতে পারি যে এক্সরে কি আবিষ্কার করেছেন, এটার বিজ্ঞানী কিন্তু কি রনজেন। যেমন এবার বিগত সালের প্রশ্ন আমি দেখলাম যে একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি ক্ষুদ্রতম মৌলিক কণিকা। এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক কণা, এটার অ্যান্সার কিন্তু হবে ইলেকট্রন। এখন বলতে পারেন যে এই প্রশ্ন তো আমাদের বইয়ে নাই। না, আসলে আছে। আপনারা দেখেন যে
ভৌত জগতের অধ্যায় 7 নম্বর পেজের শেষের দিকে দেখবেন যেখানে লেখা আছে কিছু মৌলিক কণিকা, লেখা আছে মৌলিক কণিকা। আমাদের জানতে হবে মৌলিক কণা কয়টা? 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখান থেকে কিন্তু আমরা জানতে পারি ইলেকট্রন হচ্ছে সবচেয়ে কি ক্ষুদ্রতম কণা। তাহলে আমার কি করতে হবে? থিওরি পার্টগুলো এভাবে করতে হবে। দেন বল অধ্যায়ে আছে যে বল অধ্যায়ে আপনার দেখা যায় যে ওখানে কিছু 4টা বলের কথা বলা আছে, যেমন সবল বল, দুর্বল বল, নিউক্লিয়ার বল এবং তড়িৎচুম্বকীয় বল। এখান থেকে আসতে পারে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? আমরা কিন্তু বলতে পারবো কি সবল বল, সবল বল। এবং আবার যদি আমি বলি যে এখানে সবচেয়ে দুর্বল বল কোনটা, অনেকে কিন্তু আমরা দুর্বল থেকে দুর্বল বলটা দিই, আসলে তা না, ওটা হবে কোন বল? মহাকর্ষ বল। তো এরকম করে প্রত্যেকটা কিন্তু বইয়ে দেখা যায় থিওরি পার্টগুলো আছে। এই থিওরি পার্টগুলো কি করবো আমরা আলাদা জায়গায় করে সবগুলো নেব। তাহলে এখান থেকে কয়টা আসে? 13 থেকে 15টা প্রশ্ন হয়। এরপর দেখো সূত্র আছে, সূত্র এখানে আমি বলছি কয়টা আসে? একটা আসে। আমাদের যে ছোট ছোটগুলো প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্রগুলো আছে, বেগের সূত্র, বলের সূত্র, এই সূত্রগুলো কি হয় আমাদের এখানে একটা প্রশ্ন তুলে দিয়ে বলবে নিচের কোনটি কি বলের সূত্র বা নিচের কোন সূত্রটি বলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা সূত্রগুলো দেন ভালো করে পড়তে হবে। এখন পরেরটা আসি আমি সম্পর্ক। এখন সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে? যে বিভিন্ন প্রতীকের সাথে, যেমন বেগের সাথে সময়ের কিন্তু একটা সম্পর্ক আছে। দেখা যায় সময়ের সাথে উচ্চতার, বেগের এগুলো সম্পর্ক আছে, যে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। এই সম্পর্কগুলো থেকে মাস্ট একটা প্রশ্ন হয় আমাদের। এরপর চলে আসো যে 9 নম্বর পয়েন্ট হচ্ছে কি বললাম যে ছোট ছোট ম্যাথ। এখান থেকে 3-4টা কিন্তু আসে। আসলে ছোট ছোট ম্যাথ করতে গেলে আমার কিন্তু সূত্রটা অবশ্যই দরকার। আমি যদি বলি যে বেগ বের করো, ত্বরণ বের করো বা বল বের করো, অথবা বলতে পারি যে এটা সময় কত, তাহলে এই ম্যাথগুলো 3 থেকে 4টা মাস্ট আসে। এরপর দেখো আমি শেষে 10 নম্বর একটা কথা বলছি যে বিগত সালের প্রশ্ন সলভ করলে 1 থেকে 2টা আসে। আসলে বিগত সালের প্রশ্ন সলভ করলে যে হুবহু কমন আসবে এটা কিন্তু আসলে ঠিক না। বিগত সালের প্রশ্ন পড়লে আর কি আমরা ধারণা পাবো যে কোথায় থেকে প্রশ্নগুলো কিভাবে আসে। এই জন্য এখান থেকে হুবহু 1টা 2টা কমন আসতে পারে। কিন্তু আমি যেগুলো বললাম আমরা কিন্তু সবাই জানি যে মেইন বই পড়তে হবে এমসিকিউর জন্য। আমি সেটা সাপোর্ট করি, মেইন বই তো পড়তেই হবে, কিন্তু মেইন বই পড়ার আগে আমাদের গুছিয়ে পড়তে হবে। যে আমরা অনেকে আছি কি গুছিয়ে না পড়ার কারণে অনেকে 14 ঘন্টা 15 ঘন্টা কিন্তু আমরা লেখাপড়া করি, দেন তারপরেও কিন্তু আমরা কি ভালো রেজাল্ট করতে পারি না। তাই এর জন্য কাজ হচ্ছে কি আমাদের ওই গাধার মতন না পড়ে যদি আমরা গুছিয়ে পড়ি যে কিভাবে বইটা পড়তে হবে, তাহলে কিন্তু আমরা এমসিকিউ, দেন এমসিকিউ কেন সৃজনশীল এবং সব প্রশ্নে কিন্তু আমরা ভালোভাবে উত্তর করতে পারবো। তাহলে আমাদের কাজ হবে গুছিয়ে পড়া। তাহলে আমি কিভাবে গুছিয়ে পড়বো? যে আমার মাত্রাগুলো আগে এক জায়গায় নিতে হবে, এককগুলো নিতে হবে। আমি আরেকটা মজার কথা বলি যে মাত্রার কি আছে, অনেকগুলো মাত্রা আছে যেগুলো কি হয় যে একই জিনিস। সেটা আমি যে আমাদের ক্লাসে আমি শিখাইছি এরকম করে যে যমজ ভাই দিয়ে, কি দিয়ে? যমজ ভাই দিয়ে। যেমন ধরেন আমি এগুলো মিশিয়ে দিলাম যে যেমন ধরেন যে শক্তি এবং হচ্ছে কাজ, শক্তি ও কাজ, এদেরকে আমি ওদেরকে শিখাইছি এইভাবে যে এরা দুজন যমজ ভাই। কিভাবে ভাই? যমজ ভাই। শক্তির যদি জ্বর হয় কাজেরও জ্বর হয়। কি জ্বর? যে এর এককও হচ্ছে জুল, এর এককও হবে কি জুল, যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। এর মাত্রা আমি যদি বলি, এর মাত্রা হচ্ছে ml স্কয়ার t⁻²। এর মাত্রাও কিন্তু কি ml স্কয়ার t⁻²। তাহলে যেগুলো একই জিনিস ওগুলো আমরা কি করব শক্তি যমজ ভাইতে আমরা কি মনে রাখবো। তাহলে একটা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে। এখন এখানে আসেন ভেক্টর স্কয়ার রাশি। অনেকে বলবে কি ভাই অনেকগুলোতে আমরা কিভাবে মুখস্থ করবো দুটা। আমার সাজেশন হবে সব মুখস্থ করতে নাই, তোমরা যে কোনো একটার ক্ষেত্রে মনে রাখবে, হয় স্কেলার রাশি মনে থবা নাহলে ভেক্টর রাশি মনে থবা। কি কারণে? স্কেলার রাশি মনে থলে ওগুলো বাদে যেগুলো থাকবে সেটাই হবে ভেক্টর রাশি, অথবা ভেক্টর এগুলো বাদে আচ্ছা ভেক্টর রাশি যেগুলো থাকবে সেগুলো বাদে হবে কি স্কেলার রাশি। তাহলে আমাদের কি করতে হবে? যে কোনো একটা মনে রাখতে হবে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে আমরা যদি এইভাবে একক উদাহরণ, ভৌত রাশি, ভেক্টর স্কেলার রাশি, তারপর থিওরি পার্টগুলো, সূত্র, সম্পর্ক, ছোট ছোট ম্যাথ এবং বিগত সালের প্রশ্ন সলভ করে, আমি বলতেছি যে এখানে এইভাবে করলে আপনারা হচ্ছে 25টার ভিতর মিনিমাম 22 থেকে 23টা কি পাবেন? নিজে কমন পাবেন। এটা আমি চ্যালেঞ্জে বলতে পারি যদি এভাবে করতে পারেন। আর যদি বিশ্বাস না হয় আপনারা বিগত সালের প্রশ্ন দেখবেন যে এগুলোর উপরে কি হয়েছে প্রশ্ন হয়েছে। এবারে আমি দেখলাম যে থিওরি পার্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়েছে, মিনিমাম 15 থেকে 16টা প্রশ্ন হয়েছে থিওরি পার্ট থেকে, এবং সেগুলো কি বইয়ের ভিতরেই কিন্তু আছে। হয়তো ফিজিক্স এমন একটা জিনিস যে একটা দুটা প্রশ্ন ব্যতিক্রম হতেই পারে, ওটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। 2 একটা না পেলে কোনো সময় 23টা যদি আমি পাই আমার A+ পাওয়া কিন্তু অনেক
ইজি হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, ফিজিক্সটা এইভাবে পড়লে আমি আশা করি যাদের ভিতর ভয় আছে যে আমি এমসিকিউ পারি না, অনেক ভয় লাগে, আমি বলিচ্ছি ভাই আপনি এইভাবে একবার পড়ে দেখেন, দেখবেন যে এই পদার্থে এমসিকিউ অনেক ভালো করবেন। তাহলে আমি এখানে শেষ করতেছি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এর পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো কিছু আনতে পারি। তার পরবর্তী আমি চেষ্টা করব আপনাদের জন্য এই প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সলভ করে দেওয়া। এবং এবার যারা এসএসসি পরীক্ষা দিলেন এ প্লাস পাইছেন, যারা আমাদের মেড কেয়ার থেকে 29 জন স্টুডেন্ট ছিল, তাদের সবাই কিন্তু পাস করেছে এবং সবাই ভালো রেজাল্ট করেছে, 5 জন এ প্লাস পেয়েছে এবং কি একজন গোল্ডেন পেয়েছে। তা আমি ট্রাই করব, ওরা অনেকে প্রশ্ন করলো আমাকে যে ভাই আমরা এর পরবর্তীতে কিভাবে ধাপগুলো আগাবো। আমি তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি কি করব, পরবর্তী পার্টে তারা কিভাবে ইন্টার লাইফ হচ্ছে পড়াশুনো করবে, শুরু থেকে কোথায় পড়বে, এগুলো বিষয় নিয়ে আমি কি আলোচনা করব। ধন্যবাদ। আমি বলে দিতে চাই, যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।